ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। বিসিবি ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বেশি বেতন বাড়ল তাসকিন আহমেদের। 2024 সালের তুলনায় প্রায় দ্বিগুণ বেতনে বছরে কোটি টাকা আয়ের হাতছানি এই তারকা পেসারের সামনে। বিপরীতে আগের চুক্তি থেকে বেতন কমেছে মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম ও দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। প্রকাশ হয়েছে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা। মাহমুদুল্লাহ রিয়াদের সরে যাওয়ায় যেখানে চুক্তিপত্র পেয়েছেন 21 জন ক্রিকেটার। চুক্তির নাম প্রকাশের পর থেকেই আলোচনার বড় অংশ জুড়ে ক্রিকেটারদের বেতন। ফরম্যাট অনুযায়ী 3 ক্যাটাগরিতে ক্রিকেটারের নাম না রেখে 3 ফরম্যাট মিলিয়ে পুরনো পদ্ধতিতে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি। এ+ ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদের বেতন বেড়েছে সবচেয়ে বেশি। গেল বছরের চুক্তিতে 5,75,000 টাকা পাওয়া তাসকিন এবার পাবেন সর্বোচ্চ 10 লাখ টাকা, যেখানে বেতন বেড়েছে 4,25,000 টাকা। এক বছরে শুধু বেতন থেকেই কোটিপতি হবার সুযোগ তাসকিনের সামনে। এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মধ্যে নাজমুল শান্ত এবার পাবেন 8,80,000 টাকা। বেতন 8 লাখের সাথে 2 ফরম্যাটের অধিনায়ক হিসেবে 40,000 করে অতিরিক্ত পাবেন 80,000 টাকা। গেলবারের তুলনায় যা কমেছে 30,000 টাকা। আগের বছরের তুলনায় 2,50,000 টাকা বেশি পাবেন মেহেদী হাসান মিরাজ। 1,95,000 টাকা বেতন বেড়েছে লিটন দাসের। আগেরবার 6,05,000 টাকা বেতন পাওয়া এই ব্যাটার নতুন চুক্তিতে পাবেন 8 লাখ টাকা। এদিকে বি ক্যাটাগরিতে থাকা 7 ক্রিকেটার পাবেন মাসিক 6 লাখ টাকা বেতন। যেখানে ওয়ানডে থেকে অবসরের ঘোষণায় বি ক্যাটাগরিতে চলে আসা মুশফিকের কমেছে 50,000 টাকা। মুমিনুল হক, তাইজুল ইসলামদের বেড়েছে 1.5 লাখ টাকা। আগের চুক্তি থেকে মুস্তাফিজের 3,12,500 ও হৃদয়ের বেতন বেড়েছে 3,37,500 টাকা। হাসান মাহমুদের বেতন বৃদ্ধি পেয়েছে 4 লাখ টাকা। এছাড়া প্রথমবার চুক্তিতে আসা নাহিদ রানাও আছেন এই ক্যাটাগরিতে। আগেরবার চুক্তিতে না থাকা সাদমান ইসলাম, সৌম্য সরকাররা এবার আছেন ক্যাটাগরি সিতে। 4 লাখ টাকা করে পাবেন এই তালিকায় থাকা 8 ক্রিকেটার। প্রথমবার চুক্তিতে আসা জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিদ তামিমরা আছেন এই তালিকায়। লম্বা লাফ দিয়েছেন তানজিম সাকিব ও শেখ মেহেদী। গেলবারের তুলনায় 3 লাখ টাকা বেড়েছে এই দুজনের। তবে সবচাইতে বেশি 1.5 লাখ টাকা কমেছে পেসার শরীফুল ইসলামের। সবশেষ ডি ক্যাটাগরিতে আছেন 2 ক্রিকেটার, যেখানে আগেরবারের তুলনায় 75,000 টাকা করে বেতন বেড়েছে খালেদ ও নাসুম আহমেদের। এছাড়া কেন্দ্রীয় চুক্তির বাইরে কোনো ক্রিকেটার পূর্ণ সিরিজে স্কোয়াডে থাকলে তিনি ওই মাসের ডি ক্যাটাগরির সমপরিমাণ অর্থ পাবেন। তবে পুরো সিরিজে না থাকলে টাকার অঙ্ক হবে তার অর্ধেক। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ 7,000-এর বেশি পথ ভ্রমণ করতে হয়েছে রানার্স আপ দল নিউজিল্যান্ডকে। বিপরীতে ভারতের ভ্রমণ 0 কিলোমিটার। এছাড়া সাউথ আফ্রিকার 3,000, অস্ট্রেলিয়ার 2,500 আর বাংলাদেশের প্রায় 2,000 পথ পাড়ি দেওয়া সহ বাকি দলকেও ভুগতে হয়েছে ভ্রমণ ক্লান্তিতে, যা নিয়ে সমালোচনা হচ্ছে এখন পর্যন্ত। অবশেষে বহুল আলোচিত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামল, কিন্তু সদ্য সমাপ্ত এই আসর নিয়ে এখনো চলছে সমালোচনা, যেখানে সবশেষ যুক্ত হলো অংশ নেয়া দলগুলোর ভ্রমণের সময় নিয়ে তর্ক বিতর্ক, যার রেশিওটা দাঁড়িয়েছে 0 থেকে 7,000 কিলোমিটার পর্যন্ত। যেখানে বেশ কয়েকটি দল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে যাওয়া আসা করেছে। বিপরীতে 1 ইঞ্চিও নড়তে হয়নি ভারতকে। সব মিলিয়ে ভারতের ভ্রমণ দূরত্ব 0 কিলোমিটার। পাকিস্তানের সাথে ভারতের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে টুর্নামেন্টটাই হয়েছে হাইব্রিড মডেলে। ফলে সবকটি ম্যাচ দুবাই স্টেডিয়ামে খেলে তারা। একই ভেন্যুতে বারবার খেলায় পেয়েছে লজিস্টিক সুবিধাও। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দলকে সফর করতে হয়েছে সবচেয়ে বেশি? একটু হিসেব করলেই চলে আসবে টুর্নামেন্টের রানার্স আপ নিউজিল্যান্ডের নাম। 7,048 কিলোমিটার পথ ভ্রমণ করে রেকর্ড করেছে নিউজিল্যান্ড। ফাইনালের জন্য দুবাইতে আসার আগ পর্যন্ত 4টি ভিন্ন ভেন্যুতে ম্যাচ খেলতে গিয়েছিল কিউইরা, যার মধ্যে অন্যতম করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর ও দুবাই। সাউথ আফ্রিকাকে পাড়ি দিতে হয়েছে 3,286 কিলোমিটার পথ। করাচি, রাওয়ালপিন্ডি, দুবাই ও লাহোর মিলিয়ে মোট 5টি ফ্লাইটে চড়ে যাওয়া আসার মিছিলেই ছিল টেম্বা বাভুমার দল। চ্যাম্পিয়ন্স ট্রফির সহ আয়োজক পাকিস্তান হলেও উল্লেখযোগ্য ভ্রমণ করেছে তারাও। করাচি, দুবাই আর রাওয়ালপিন্ডি মিলিয়ে 3,133 কিলোমিটার পথ পাড়ি দেয় বাবর রিজওয়ানরা।
অস্ট্রেলিয়া তাদের প্রথম ক্যাম্প করেছিল লাহোরে, এরপর তারা গিয়েছিল রাওয়ালপিন্ডি, সেখান থেকে আবারও ফেরত এসেছে লাহোরে, আর শেষ দিকে সেমিফাইনাল খেলার জন্য দুবাইয়ে যায় অস্ট্রেলিয়া। তাদের ভ্রমণ দূরত্ব 2509 কিলোমিটার। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচটাই খেলেছে দুবাইয়ে ভারতের বিপক্ষে। এরপর শেষ 2 ম্যাচের জন্য টাইগাররা পৌঁছায় রাওয়ালপিন্ডিতে। মোট ভ্রমণ দূরত্ব দাঁড়ায় 1953 কিলোমিটার। আফগানিস্তান পাড়ি দেয় মোট 1200 কিলোমিটার পথ। করাচিতে নিজেদের খেলা শুরু করে লাহোরে ম্যাচ শেষ করে তারা। আর ইংল্যান্ডের ভ্রমণ দূরত্ব 1020 কিলোমিটার। পাকিস্তানে গ্রুপ পর্বেই তারা বিদায় নেয় ভ্রমণ ক্লান্তি কম ইংলিশদের। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। গ্র্যান্ড মাস্টারের দেশ থেকে আন্তর্জাতিক মাস্টারের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড মাস্টার ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয়ায় হতাশা ঝরছে সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান সুমনের কণ্ঠে। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত জোনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে অংশ নেয়া 12 জনের মধ্যে 5 জনের আংশিক খরচ প্রদান করেছে ফেডারেশন। পাইপলাইন সমৃদ্ধ করতে সরকারের সুনজর চান ফেডারেশনের এই শীর্ষকর্তা। কোন পথে যাচ্ছে বাংলাদেশের দাবা? মাইনাস থেকে শুরু করা দাবা ফেডারেশনের পাণ্ডুলিপিতে যোগ হলো এক কলঙ্কিত অধ্যায়। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলে প্রথমবারের মতো নেই কোনো গ্র্যান্ড মাস্টার। কলম্বোতে শুরু হয়েছে এশিয়ান জোনাল 3.2 চ্যাম্পিয়নশিপ। এটি মূলত দক্ষিণ এশিয়া জোনের দাবার বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট। সরাসরি বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ পেয়ে থাকেন এই টুর্নামেন্টের ওপেন ও নারী বিভাগের চ্যাম্পিয়নরা। বিগত কয়েকটি আসরে শীর্ষস্থান ছিল বাংলাদেশের দখলে, তবে মুদ্রার উল্টোপিঠ এবারের আসরে। কোনো গ্র্যান্ড মাস্টার ছাড়াই শ্রীলঙ্কার উদ্দেশ্যে ওড়াল দেয় বাংলাদেশ। তাই তো হতাশা ঝরেছে ফেডারেশনের কণ্ঠেও। আমাদের যে স্ট্রং চেস নেশন ছিল সেটা আনফর্চুনেটলি এখন আমরা বলতে পারছি না। আমাদের সেটা এইটাই প্রথমবারের মতো আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখতে পেলাম যে আমরা আসলে আর গ্র্যান্ড মাস্টারদের দেশ না। আমাদের অনলি এই সাউথ কন্টিনেন্টে অনলি ইন্ডিয়ার আছে, আর আমাদের ছিল। এখন আমরাও নাই, শুধু ইন্ডিয়ার থাকলো। এই পিরিয়ডটা যে পেলাম এটা একদমই একটা মনে করেন চেসের হিস্ট্রিতে আমাদের একটা সিরিয়াস ডাউনফল বলতে পারি। বাংলাদেশ থেকে জোনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে 12 জনের দল গিয়েছে শ্রীলঙ্কায়। 2 জাতীয় চ্যাম্পিয়ন সহ 3 জনের বিমান খরচ প্রদান করেছে ফেডারেশন। বাকিরা গিয়েছেন নিজ উদ্যোগে। তাহলে আমরা মোট 5 জনকে ফাইন্যান্সিং করেছি আসলে 12 জনের মধ্যে, বাকিরা সেলফ ফাইন্যান্সে গিয়েছে। শুধু বিশ্বকাপ বাছাই নয়, বাংলাদেশ দাবারুদের জন্য টাইটেল পাওয়ার উপযুক্ত জায়গা এশিয়ান জোনাল টুর্নামেন্ট। বিশেষ করে নন রেটেড, ক্যান্ডিডেট ও ফিদে মাস্টারদের জন্য এই টুর্নামেন্ট অনেক বড় মঞ্চ। ফাহাদ মনন ছাড়াও শ্রীলঙ্কায় এই টুর্নামেন্টে সাকলাই, নাইম হক সহ উঠতি দাবারুদের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন ফেডারেশনের এই শীর্ষকর্তা। না, আমার ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং তারা স্ট্রং প্লেয়ার, তারা গ্র্যান্ড মাস্টারদের চেয়েও যাতে রেডি এই মুহূর্তে বেশি আমাদের দেশের। সুতরাং আমি আশা করি তারা ওই মানে পারফর্ম করবে। তারা যদি তাদের মানে পারফর্ম করতে পারে তাহলে আমি আশা করি চ্যাম্পিয়নশিপ আমাদের মধ্যে থাকবে। আর মেয়ে সেকশনে নসিন আঞ্জুম স্ট্রং প্লেয়ার, ওয়াদিফাও স্ট্রং প্লেয়ার। আমি ডেফিনেটলি এটা বেশি আশাবাদী যে এটা আমরা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। গ্র্যান্ড মাস্টারের দেশ থেকে আন্তর্জাতিক মাস্টারের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। তাই তো পাইপলাইন আরও সমৃদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে ফেডারেশন। প্রয়োজন সরকারের সুদৃষ্টি। আমি এই 1 বছরে অ্যাটলিস্ট 2টা বড় স্কুল লেভেল টুর্নামেন্ট করতে চাই, বড় বাজেটের, এবং সেজন্য আমরা কথাবার্তা চলছে। এই 2টা যদি দেশব্যাপী এটা সারা ফেলতে পারবো এবং এটা যদি আমি কন্টিনিউ করতে পারি 2-3 বছর, দেন আই ক্যান বিল্ড এ পাইপলাইন। যদি সরকার এই একটু এই ট্রানজিশন পিরিয়ড আমাকে হেল্প করে, আমি এটা সরকারের কাছে অনুরোধ রাখবো। এই মুহূর্তে আমার একটু সাপোর্ট দরকার 1 বছরের জন্য, পরে হয়তো আমি ঘুরে দাঁড়াতে পারবো। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। টেস্ট ক্রিকেটের 150তম ম্যাচ খেলা হবে গোলাপি বলে। দিবারাত্রির এই ম্যাচ অনুষ্ঠিত হবে টেস্ট ক্রিকেটের আঁতুড়ঘর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 2027 সালের 11 মার্চ যে ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এর আগে 1877 সালের 15 মার্চ MCGতে শুরু হয়েছিল ইতিহাসে প্রথম টেস্ট, যার 150তম পূর্তি উপলক্ষে বিশেষ ম্যাচে মুখোমুখি হবে এই 2 দল। যেখানে দর্শক টানতে ম্যাচটিকে দিবারাত্রি করার সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার। মেলবোর্নের MCGতে এটিই হবে ছেলেদের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ। এর আগে 1977 সালের টেস্ট ক্রিকেটের 100তম ম্যাচে অনুষ্ঠিত হয়েছিল এই MCGতেই। কাকতালীয়ভাবে প্রথম টেস্টের মতো 100তম টেস্টেও 45 রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
নারী ক্রিকেট বন্ধ থাকায় এবার আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সেই সঙ্গে দেশটির সদস্য পদ স্থগিতের দাবি জানিয়েছে আইসিসিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। একই মেইল বার্তায় দেশটির নির্বাসিত নারী ক্রিকেট দলকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নারীদের অনুশীলন ও খেলার অনুমতি নিশ্চিতে আইসিসিকে পূর্ণাঙ্গ অর্থনৈতিক সহায়তা দেওয়ার আবেদন জানায় হিউম্যান রাইটস ওয়াচ। তালেবান শাসিত আফগানিস্তানে নারী ক্রিকেট বন্ধ থাকায় এমন দাবি জানায় মানবাধিকার সংস্থাটি। একই কারণে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি জানিয়ে ইসিবিকে চিঠি দিয়েছিল বেশ কয়েকজন ব্রিটিশ এমপি। মোরসালিনকে নিয়ে অনিশ্চয়তা দুর্বল করেছে জাতীয় ফুটবল দলের আক্রমণ ভাগকে। তবে শূন্যতা পূরণে প্রস্তুত তরুণ পিয়াস আহমেদ নোভা। সুযোগ পেলে মাতাতে চান লাল সবুজ জার্সিতে নিজের অভিষেক। আরেক তরুণ ডিফেন্ডার শাকিল আহাদ তপুও আছেন একাদশে ডাক পাওয়ার অপেক্ষায়। সৌদি আরবের এই ক্যাম্পকে সিনিয়র জুনিয়রদের জন্য দারুণ মঞ্চ হিসাবে দেখছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। অনুশীলনে আবারও ফুরফুরে মেজাজে দেখা দিলেন জামাল রহমতরা। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ, দলে অভিষেকের অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সব মিলিয়ে নতুন শুরুর অপেক্ষায় যেন জাতীয় ফুটবল দল, যেখানে বড় ভূমিকা রাখতে হবে আক্রমণ ভাগের ফুটবলারদের। রাকিব হোসেন ফর্মে থাকলেও মোরসালিনকে নিয়ে আছে অনিশ্চয়তা, যে শূন্যতা পূরণে প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় পিয়াস আহমেদ। সিনিয়র রাকিব ভাই আছে, তারপরে মোরসালিন ভাই আছে, তারপরে নতুন প্লেয়ার আলামিন, আবার আমি। সো টাফ, আই থিঙ্ক টাফ হবে, বাট সমস্যা নেই। অ্যাজ এ নাম্বার 9 হিসেবে আমি এখানে ফাইট করবো, এবার ইনশাল্লাহ খেলা ট্রাই করবো। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জয়ী আরেক ফুটবলার শাকিল আহাদ তপু। রক্ষণ ভাগের এই সেনানী অবশ্য জাতীয় দলের জার্সি গায়ে খেলে ফেলেছেন 2 ম্যাচ। এবার বিশ্বনাথের বিকল্প হওয়ার মিশন তার সামনে। আমার পজিশনে সিনিয়র প্লেয়ার আছে, তারা অনেক দিন ধরে খেলতেছে ন্যাশনাল টিমে, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। তো আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার এবং টিমে জায়গা করে নেওয়ার। সৌদি আরবের এই ক্যাম্প নিয়ে উচ্ছ্বসিত কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। সিনিয়রদের পাশাপাশি তরুণদের জন্য এই ক্যাম্পকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন এই স্প্যানিয়ার্ড। It was good for them to get used to all the work that we have been doing since we started in Dhaka, even more for those who is the first time that they are with us in the camp, so they get a little bit more of confidence, so it's been positive. ক্যাম্পে যোগ দিতে এরই মধ্যে সৌদি আরবের তায়েফে পৌঁছেছেন প্রথমবারের মতো দলে ডাক পাওয়া ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম। লাল সবুজ দলের হয়ে প্রথমবারের মতো অনুশীলন করেন মঙ্গলবার। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। আজ রাতে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 দ্বিতীয় রাউন্ডের লড়াই। রাত 12:15টায় লড়বে বার্সেলোনা বেনফিকা। তবে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে রাত 2টায় মুখোমুখি হবে লিভারপুল ও পিএসজি। একই সময় ভিন্ন ম্যাচে লড়বে বায়ার লেভারকুজেন, বায়ার্ন মিউনিখ, ইন্টার, ফেইনোর্ড। শেষ 16-র প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে লিভারপুলের কঠিন পরীক্ষা নিয়েছিল পিএসজি। লিভারপুলের গোলে অন টার্গেটে 10টি শট আর বল পজিশনে 70% আধিপত্য থাকলেও একমাত্র গোলে হেরে যায় পিএসজি। এক গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয় লেগে সেরাটা দিয়ে এবার অলরেডদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে চায় লুইস এনরিকের দল। লিভারপুল ম্যাচের আগে দলে নতুন কোনো ইনজুরি সমস্যা নেই। অন্যদিকে প্রথম লেগেই এলিয়টের গোলে জয় পেলেও লিভারপুলের পারফরমেন্স সন্তোষজনক ছিল না। তবে এবার ম্যাচটা অ্যানফিল্ড হওয়ায় নিশ্চিতভাবেই গ্যালারি ভর্তি দর্শকদের সমর্থন পাবে লিভারপুল। স্লটের দল সামর্থ্যের সেরাটা দিতে পারলে পিএসজিকে হারানো কঠিন হবার কথা নয়। সালা, গ্যাকপো, জটাদের সাথে অ্যালিসন, ভ্যান ডাইকরা সেরাটা দিলে জয় পাওয়ার রেসে ফেভারিট হিসেবেই মাঠে নামবে অলরেডরা। আরেক ম্যাচে রাতে অল জার্মান মহারণে মুখোমুখি হবে বায়ার লেভারকুজেন, বায়ার্ন মিউনিখ। প্রথম লেগের দেখায় ঘরের মাঠে বায়ার্ন 3-0 গোলের জয় পাওয়ায় বে অ্যারেনায় আজ রাতে ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাভারিয়ানরা। প্রথম লেগের মতোই এই ম্যাচেও ইনজুরির কারণে নিয়মিত গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের সার্ভিস পাবে না বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে একমাত্র ইতালিয়ান দল হিসেবে টিকে থাকা ইন্টার মিলানো মাঠে নামছে রাতে। ইন্টারের প্রতিপক্ষ ডাচ ক্লাব ফেইনোর্ড। প্রথম লেগে 2-0 গোলের জয় পাওয়ায় অনেকটা
সুবিধাজনক অবস্থানে ইন্টার। ইতিমধ্যেই এবারের আসরে 6 গোল করে দারুণ ছন্দে আছেন ইন্টার অধিনায়ক লৌথারো মার্টিনেস। তবে চোট সমস্যার কারণে মাতেও দারমিয়ান, ফেদেরিকো দি মার্কো আর নিকোলা জালেওয়াস্কি এই 3 ফুলব্যাককে ইনজুরির কারণে পাচ্ছে না ইন্টার। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। ভারত যদি দুবাইয়ে না খেলে পাকিস্তানে খেলতো তবুও চ্যাম্পিয়ন হতো রোহিত শর্মার দল। দাবি পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের। তার মতে টি-20 বিশ্বকাপের পর আবারও অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতীয় ক্রিকেটের গভীরতা জানান দেয়। ভারতের সাফল্যের কৃতিত্ব বিসিসিআইকে দিয়েছেন ওয়াসিম, পাশাপাশি কড়া সমালোচনা করেছেন পিসিবির। ৭,০০০ থেকে শুরু করে ১,০০০ কিলোমিটার, নিউজিল্যান্ড থেকে শুরু করে আফগানিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলের ৭ দলই যেখানে পাড়ি দিয়েছে ১,০০০ কিলোমিটার পথ, সেখানে চ্যাম্পিয়ন ভারতের নামের পাশে 0 কিলোমিটার। দুবাইয়ে থেকে দুবাইয়ের একই স্টেডিয়ামে খেলে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের সমালোচনা কম হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তো ভারতকে কমিটির টিম আখ্যাও দিয়েছেন। বিশেষজ্ঞদের মতামত অবশ্য ভিন্ন। টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়নের মুকুট পরা দলটা যদি পাকিস্তানের মাটিতেও খেলতো তবুও চ্যাম্পিয়ন হতো তারা, বলছেন পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ভারত তাদের সব ম্যাচ দুবাইতে খেলবে এটা ঠিক হওয়ার পর থেকেই এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তবে ভারত দল যদি পাকিস্তানেও খেলতো সেখানেও তারা চ্যাম্পিয়ন হতো। ওরা ২০২৪ টি-20 বিশ্বকাপ জিতেছে কোনো ম্যাচ না হেরে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অপরাজিত চ্যাম্পিয়ন। এটাই বুঝিয়ে দেয় ওদের ক্রিকেটের গভীরতা কতটা। ওয়াসিমের মতে এখন সবাইকে ভারতের সঙ্গে দূরত্ব ঘোচাতে হবে। মানসিকভাবে টিম ইন্ডিয়া অন্য সব দলের চেয়ে অনেক এগিয়ে, আর এজন্য পাকিস্তানের বিশ্বকাপ জয়ী পেসার কৃতিত্ব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তুলনা টেনেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথেও। তাদের বোর্ড থেকে যখন কোনো চেয়ারম্যান বা সচিব বিদায় নেন তারা নিশ্চয়ই সবকিছু লিখিত আকারে দিয়ে যান, বলে যান তাদের হাতে কি প্রজেক্ট ছিল, কিভাবে সেসব চালাতে হবে। সেখানে নিচের স্তরে কোনো পরিবর্তন আসে না, ওপরের স্তরেই শুধু বদল আসে। নিচে যারা কাজ করে তারা তেমনই থাকে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে উল্টোটাই হয়, যেই আসুক নিজের দল নিয়ে আসে। স্পোর্টস সেন্ট্রালের ড্রেসিং রুম শোতে ওয়াসিম প্রশ্ন তুলেছেন আয়োজক হয়েও পিসিবির কোনো কর্মকর্তা ফাইনালের মঞ্চে উপস্থিত না থাকায়। পিসিবির চেয়ারম্যান অসুস্থ থাকলেও কেন অন্য কোনো প্রতিনিধি মঞ্চে গেলেন না, নাকি তাদের আমন্ত্রণই জানানো হয়নি, প্রশ্ন ওয়াসিমের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আইপিএলের প্রথম পর্বে থাকছেন না ভারতের গতি তারকা মায়াঙ্ক যাদব। জানা গেছে স্ট্রেসজনিত চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন লখনৌ সুপার জায়ান্টসের এই পেসার। তবে বোলিং শুরু করেছেন বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে। সবকিছু ঠিক থাকলে আইপিএলের দ্বিতীয় ভাগে দেখা যেতে পারে তাকে। 2 দফায় ইনজুরিতে পড়ার পর গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। সিরিজের 3টি ম্যাচই খেলে 4 উইকেট শিকার করেন তিনি। এরপর আবার হানা দেয় চোট। এদিকে আইপিএলে 20 লাখ রুপি পারিশ্রমিক পাওয়া ফাস্ট বোলারকে এবার 11 কোটি রুপি ধরে রেখেছে দলটি। এবার আইপিএলে লখনৌর প্রথম ম্যাচ আগামী 24 মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।